ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যান এডুস্ফিয়ারে। আমরা আগের ক্লাসে যে ডব্লিউবি সেটের 2025 সালের যে এক্সামটা হয়েছিল সেখানে পেপার 2 এডুকেশনের ফার্স্ট 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। বাকি 50টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও যাতে সবাই দেখার সুযোগ পায়। তো সরাসরি আজকে প্রশ্নোত্তর আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর সেন্সিটিভ টু দ্য কন্টেক্সচুয়ালাইজেশন কম্পেয়ার টু দ্য আদার রিসার্চ মেথড? অ্যাকশন রিসার্চ, গ্রাউন্ডেড থিওরি রিসার্চ, এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ, এথনোগ্রাফিক রিসার্চ। এই যে চারটি রিসার্চ অপশনে রয়েছে রিসার্চ মেথডস, তো সেখানে কোনটি সবচেয়ে বেশি সেন্সিটিভ? এখানে সঠিক উত্তর কোনটি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, যে এথনোগ্রাফিক রিসার্চ বা যেটাকে বলা হচ্ছে নৃতাত্ত্বিক গবেষণা। এটা কীরকম না, এই ধরনের গবেষণা হচ্ছে যে কোনো একটা সামাজিক বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানুষ এবং তার যে সংস্কৃতি বা কালচার সেটা সম্পর্কে যখন তথ্য সংগ্রহ করা হয়, এই ধরনের রিসার্চ মূলত সেই বিষয়টা নিয়েই, সংস্কৃতি বা কালচার রিলেটেড বিষয় নিয়ে। এর জন্য গবেষককে অবশ্যই সেই সংস্কৃতি বা কালচারের মধ্যে ইনক্লুড থাকতে হয় বা অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ একেবারে অরিজিনাল সেট আপে কিন্তু ডাটা কালেক্ট করার যে পদ্ধতি এই রিসার্চের মধ্যে রয়েছে। অর্থাৎ গবেষককে সেই পরিস্থিতি বা অরিজিনাল সেট আপের মধ্যে, ন্যাচারাল সেট আপের মধ্যে থেকেই অংশগ্রহণ করেই পার্টিসিপেন্ট হিসাবেই কিন্তু ডাটা কালেক্ট করতে হয়। এটি মেনলি কালচার রিলেটেড। এটি হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। নেক্সট যদি বাকি যে অপশনগুলি রয়েছে সেগুলি আলোচনা করতে হয়, সেখানে অ্যাকশন রিসার্চ কি? অ্যাকশন রিসার্চ হচ্ছে যেটা আমরা মেনলি লোকাল প্রবলেমকে বেশি করে ফোকাস করি, লোকাল প্রবলেম সলভিং এর উপর ফোকাস করি। তো স্পেসিফিক কিছু প্রবলেমকে এখানে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখানে কোনো কালচার বা সংস্কৃতির বিষয় নেই। গ্রাউন্ডেড থিওরি রিসার্চ, এটা হচ্ছে যখন আমরা কোনো থিওরি বিল্ড করি বা থিওরি জেনারেট করা হয় তখন এই ধরনের রিসার্চ কাজে লাগে। এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি টাইপস। তো এক্সপোস্ট ফ্যাক্টর, এখানে নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এক্সপোস্ট ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্ট ঘটে যাওয়ার পর, তো কোনো একটা ঘটনা বা ইনসিডেন্ট ঘটে গেছে, তারপর সেই ঘটনার কার্যকারণ নিয়ে যখন তদন্ত করা হচ্ছে বা ব্যাখ্যা করা হচ্ছে বা ডাটা কালেক্ট করা হচ্ছে, তখন সেটা হচ্ছে এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ। নেক্সট প্রশ্ন 52, এখানে ম্যাচিং দিয়েছে রিসার্চ মেথড এবং ডাটা সোর্সের মধ্যে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, সার্ভে রিসার্চ, এথনোগ্রাফিক রিসার্চ। এই চারটি অপশনের সাথে ডাটা সোর্স হিসেবে দিয়েছে ডকুমেন্ট, অবজারভেশন, এডুকেশনাল টেস্ট, কোশ্চেনায়ার্স। কোনটি সঠিক উত্তর হবে? এখানে আমাদের সবচেয়ে ভালো হয় এই ধরনের কোশ্চেনগুলো যখন আসে ম্যাচিং টাইপের, আমাদের বাদ দিতে হয় কোনটা নয়, বা এক চান্সে আমরা যদি একটা অপশন দেখে করে নিতে পারি খুব সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে ডাটা সোর্সে ফার্স্ট যে 1 নম্বর অপশনটি রয়েছে ডকুমেন্টস, ডকুমেন্টস কিন্তু কোন বিষয়ের সাথে, যে হিস্টোরিক্যাল রিসার্চ। হ্যাঁ, হিস্টোরিক্যাল রিসার্চের সাথে এই ডকুমেন্টস বিষয়টা জড়িত। তো এখানে যদি B1 করা হয়, B1 হলে এখানে অপশনের মধ্যে রয়েছে আমাদের একমাত্র অপশন বিতে, এই যে B1। তাহলে A3, আরও বাকি অপশনগুলো দেখে নিই। এক্সপেরিমেন্টাল রিসার্চ, অবশ্যই এডুকেশনাল যে টেস্ট এগুলো আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে পারি।
দেন C4 সার্ভে রিসার্চ, কোশ্চেন আনসারের মাধ্যমে আমরা সার্ভে করি। এথনোগ্রাফিক রিসার্চ এটা হচ্ছে অবজারভেশন। আমরা একটু আগেই বললাম যে ন্যাচারাল সেটআপে আমাদের অবজার্ভ করতে হয় সব কিছু, তাহলে সেটা হচ্ছে অবজারভেশনের সাথে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি। পরবর্তী প্রশ্ন, non-acceptance of a null hypothesis at the 0.01 significance level indicates the following: the obtained result is inconclusive, the scope of further research is wider, a non-significant difference is significant, a significant difference is non-significant. এই দু ধরনের লেভেল থাকে, 0.01 লেভেল এবং 0.05 লেভেল। তো এখানে 0.01 লেভেল অনুযায়ী জানতে চেয়েছে কোনো নাল হাইপোথেসিস যদি সেখানে নঙর্থক অনুমানের ক্ষেত্রে অস্বীকৃতি সম্মতি দেওয়া হয়, সেখানে কোনটি হবে এখানে। আমরা ন্যাচারালি জানি যে স্ট্যাটিস্টিক্যাল যে হাইপোথেসিস টেস্টিং হয়েছে, তো সেখানে একটি নির্দিষ্ট স্তরে, অর্থাৎ এখানে যেহেতু বলে দিয়েছে 0.01 লেভেল, তো সেই 0.01 লেভেল অনুযায়ী যদি নাল হাইপোথেসিস আমরা গ্রহণ না করতে পারি, তার অর্থ কি না গবেষক এটি প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছে। নাল হাইপোথেসিসটা একটা নেগেটিভ সেন্সে ধরা হয়, তো সেটি গ্রহণ না করার অর্থ হচ্ছে সেটি প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণে এই নাল হাইপোথেসিসকে আমরা সত্য বলে প্রমাণ করতে পারছি না। তো কোনো রেজাল্ট বা কনক্লুশন এক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। সেই জন্য এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য অবটেন্ড রেজাল্ট ইজ ইনকনক্লুসিভ। আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, ফলাফল সিদ্ধান্তমূলক নয়। পরবর্তী প্রশ্ন, হোয়াট উইল বি দ্য জেড স্কোর ফর জেড স্কোর অফ -1.21? এখানে মোস্ট প্রবাবলি কোশ্চেনটি ভুল রয়েছে, কারণ কোনো জেড স্কোরের আর জেড স্কোর বের করা যায় না, কোনো অন্য কোনো স্কোরকে সেটা জেড স্কোর বের করতে পারি। তো সেখানে জেড স্কোর বের করার আলাদা সূত্র রয়েছে, x-m/sd এই সূত্র অনুযায়ী, বা আমাদের 10z+50 এইভাবে আমরা জেড স্কোর নির্ণয় করতে পারি। কোনো একটা স্কোরকে জেড স্কোরে পরিবর্তন করতে গেলে টি স্কোরে পরিবর্তন করতে গেলে, যদি এখানে টি স্কোর বলতো যে টি স্কোর বের করো এই জেড স্কোরটি, সেটি হলে একটা আলাদা ব্যাপার ছিল, 10z+50 এই সূত্র অনুযায়ী আমরা করে নিতে পারতাম। কিন্তু এখানে জেড স্কোরের আবার জেড স্কোর বার করতে বলেছে, কোশ্চেনটা একটু ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন, এটি একটি statistical analysis এর কোশ্চেন। In a normal distribution of certain sample with n equal to 400, m equal to 40 and sd equal to 5, the number of cases falling above the score of 50 is, অর্থাৎ একটি স্বাভাবিক বন্টনের স্কোরে সেখানে n যদি 400 হয়, মিন 40 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 হয়, সেখানে 50-এর বেশি স্কোরে পড়ার কেসের সংখ্যা কত? এটা একটু ক্যালকুলেটিভ। তো এখানে আমরা নর্মালি যে সূত্র অনুযায়ী কাজ করি, যে প্রথমে আমাদের জেড স্কোর বার করতে হয়। জেড স্কোর বার করতে গেলে আমাদের সূত্র কি? জেড ইকুয়াল টু ক্যাপিটাল এক্স মাইনাস এম বাই এসডি, অর্থাৎ যে স্কোরটা দেয়া আছে তার সাথে মিনটা বিয়োগ করে এসডি দিয়ে তাকে ভাগ করতে হয়। তাহলে এখানে যদি জেড বার করতে হয়, এখানে এই 50-এর আমরা যদি জেড স্কোর বার করি, তো 50 মাইনাস মিন সমান, এখানে মিন হচ্ছে 40 দেওয়া আছে, তাহলে 50 মাইনাস 40 বাই এসডি মানে 5, তাহলে 50 মাইনাস 40 বাই 5 সমান কত আসছে? 10/5 সমান 2 আসছে।
তাই এখানে জেড স্কোর আসছে 2। এবার এই 2 এর একটা ক্ষেত্রফল রয়েছে, যে একটা স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ টেবিল রয়েছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে। তো সেই টেবিল অনুযায়ী আমরা 2 এর ক্ষেত্রফল প্রায় প্রায় 2.275%, অর্থাৎ 2 বলতে আমরা 2.275% কেস বুঝে থাকি। তো এখন মোট কেসের সংখ্যার ক্ষেত্রে যদি 50-এর বেশি স্কোর কতগুলোই আছে জানতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই টোটাল যে 400 স্কোর বলেছে তার বেসিসে করতে হবে। তাহলে n ইকুয়াল টু যেহেতু 400, সেই 400-কে আমাদের যে 2 এর মানটি বেরিয়েছে ওটা দিয়ে গুণ করতে হবে। তাহলে ওখানে 2.275 পেয়েছিলাম 2 এর মান, জেড স্কোর যেটা 2 বেরিয়েছিল সেই 2 এর মান পেয়েছিলাম। তো সেখানে ওটি পার্সেন্টেজে ছিল, এবার ওটাকে আমার পার্সেন্টেজটা তুলে দিতে হবে। তাহলে 400 ইন্টু 2.275 বাই 100, পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 400 আর 100-র মধ্যে কেটে যাচ্ছে, 4 পড়ে থাকছে। তাহলে 4 ইন্টু 2.275 সমান 9.100 এরকম আসছে। তাহলে সেই হিসাবে প্রায় যেহেতু 9.100, সেই সূত্রে আমরা এই 9টাকে ধরতে পারি যেহেতু সবচেয়ে কাছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, which of the following occurs when the size of the sample increases in a certain study? অর্থাৎ একটি গবেষণায় যখন নমুনার পরিমাণ বৃদ্ধি পায় তখন নিম্নের কোনটি ঘটে? সম্মুখ চ্যুতির কাছাকাছি হয়, ত্রুটির মাত্রা হ্রাস পায়, জনসংখ্যার থেকে নমুনার গড় দূরে সরে যায়, সাধারণীকরণ কম নির্ভরযোগ্য হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, অর্থাৎ ত্রুটির মাত্রা হ্রাস পায়। আমরা জানি কোনো একটা গবেষণার ক্ষেত্রে যদি আমাদের স্যাম্পল সাইজটা বড় হয় সেক্ষেত্রে ত্রুটির মান কিন্তু কম হয়। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন অভিক্ষা নমুনা থেকে সংগৃহীত স্কোর তখনই তুলনামূলক হয় যখন বিভিন্ন জনসংখ্যার ভিত্তিতে অভিক্ষা গঠিত হয়, একই জনসংখ্যার ভিত্তিতে অভিক্ষার মান নির্ধারণ করে, একই সংখ্যক উপাদান অভিক্ষায় অন্তর্ভুক্ত হয়, অভিক্ষার উপাদানগুলির কাঠিন্যের স্তর সমান হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি। যদি পপুলেশনটা আমরা সেম পপুলেশন থেকে যদি আমরা টেস্টটা নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তুলনা করতে পারব, অর্থাৎ দ্য টেস্ট হ্যাভ বিন নর্মড অন দ্য সেম পপুলেশন। পরবর্তী প্রশ্ন, গ্রাউন্ডেড থিওরির গবেষণায় তাত্ত্বিক নমুনায় নিম্নের কোনটি অনুসরণমূলক কার্যক্রম রূপে অন্তর্ভুক্ত? অর্থাৎ which of the following is a follow up to theoretical sampling in grounded theory research? আমরা জানি গ্রাউন্ডেড থিওরি রিসার্চের ক্ষেত্রে থিওরিটিক্যাল স্যাম্পলিং করতে হয় এবং ফলো। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, যে বৈচিত্র্য ভিত্তিক যে নমুনা বা ডিসক্রিমিনেন্ট স্যাম্পলিং এটি। পরবর্তী প্রশ্ন, ফিশারস এক্স্যাক্ট টেস্ট ইজ ইউজড, অর্থাৎ ফিশারের যে এক্স্যাক্ট টেস্ট সেটা কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
to test the null hypothesis that ordinal characteristics are not associated, to test the null hypothesis that nominal characteristics are not associated, to test the null hypothesis that either nominal or cardinal, to test the null hypothesis that neither nominal nor cardinal. এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, to test the null hypothesis that nominal characteristics are not associated. অর্থাৎ যে নমিনাল ক্যারেক্টারিস্টিক্স বা নামসূচক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলোর সঙ্গে যুক্ত নয় এমন নঙর্থক অনুমান বা নাল হাইপোথিসিসকে পরীক্ষার ক্ষেত্রে আমরা এই ফিশারের এক্স্যাক্ট টেস্ট এটা ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন, আর্কাইভাল রেকর্ডস দ্যাট আর ইনসাফিসিয়েন্টলি কমপ্লিট টু অ্যালাউ ফর দ্য আইডেন্টিফিকেশন অফ টেন্স আর নোন অ্যাজ আর্কাইভাল রেকর্ডস, হিস্টোরিক্যাল রেকর্ডস, অ্যানেকডোটাল রেকর্ডস, এপিসোডিক রেকর্ডস। কোনটি হবে? আর্কাইভাল রেকর্ড হিসাবে পর্যাপ্তভাবে অসম্পূর্ণ যেগুলি সেগুলির যে প্রবণতা শনাক্ত করার ক্ষেত্রে অনুমোদিত হয় সেটি কোনটি? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, যে পর্বক্রমিক রেকর্ড বা তথ্য বা এপিসোডিক রেকর্ড। যে এই ধরনের রেকর্ড এপিসোডিক রেকর্ডগুলো অনেকটাই ইনকমপ্লিট হয় বা স্টেডিনেস সেরকম থাকে না, সময়ের সাথে সাথে এখানে কোনো আপগ্রেডেশন হয় না, সেই জন্য এইগুলো মানে পর্যাপ্তভাবে অসম্পূর্ণ বিষয়গুলো। আর নেক্সট যেটি রয়েছে যে নিম্নে কোনটি বয়স্ক শিক্ষার্থীর বৈশিষ্ট্য নয় বা নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডাল্ট লার্নার্সদের বৈশিষ্ট্য নয়, কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, যে মুখস্থ শিখন বা রোট লার্নিং সেটি কিন্তু অ্যাডাল্ট লার্নারদের বৈশিষ্ট্য নয়। এটি তুলনামূলক ছোট বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে বেশি এফেক্টিভ, আর বাকিগুলো তো আমাদের অ্যাডাল্ট লার্নার্সদের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে, যে আত্মশিখন, সেলফ লার্নিং বা অটো লার্নিং, টাইম ফ্লেক্সিবিলিটির বিষয় রয়েছে, সোশ্যাল লার্নিং এটাও রয়েছে। পরবর্তী প্রশ্ন, arrange the learning outcomes under the effective domain from lower to higher in sequence: receiving, valuing, responding, organization, characterization। নিচু থেকে উচ্চ পর্যায়ে সাজাতে বলেছে, যে অনুভূতিমূলক মাত্রার যে শিখন ফলাফলগুলো সেগুলোকে। যে ব্লুম ট্যাক্সোনমি সেখানে এই বিষয়গুলো রয়েছে, তো অনুভূতিমূলক মাত্রা এখানে আমাদের ফার্স্ট স্টেপে যেটা আছে রিসিভিং, রিসিভিং এর পর আসে রেসপন্ডিং, রেসপন্ডিং এর পর আসে ভ্যালুইং, ভ্যালুইং এর পর আসে অর্গানাইজেশন, লাস্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হয়ে যাচ্ছে? অপশন বি, 1 3 2 4 5। অপশন বি 1 3 2 4 5, এটি রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং বা অর্গানাইজেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন। পরবর্তী প্রশ্ন 63, the teaching approach which helps students to question and challenge domination is inductive approach, heuristic approach, critical pedagogy approach, deductive approach। প্রশ্ন এবং আধিপত্যকে যদি চ্যালেঞ্জ করতে হয় যে শিখন দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের সহায়তা করে সেটি কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই
অপশন সি, যে ক্রিটিক্যাল পেডাগজি অ্যাপ্রোচ। এখানে আমরা দেখেছি যে শিশুরা তাদের নিজেদের মতো করে চিন্তা ভাবনা করতে পারে এবং প্রশ্ন করার তাদের সুযোগ থাকে বা ফ্রিডম দেওয়া হয় এই ক্রিটিক্যাল পেডাগজি। পরবর্তী প্রশ্ন, a student discuss in his or her group and comes out with a solution to a problem. It comes under which of the following level of teaching? Mastery level, reflective level, knowledge level, difficulty level. অর্থাৎ একটা শিক্ষার্থী তাদের নিজেদের মধ্যে গ্রুপে আলোচনার মধ্য দিয়ে কোনো একটা প্রবলেমের সলিউশন করছে বা সমাধান করছে। এটি কোন স্তরে ছিল? যেহেতু নিজেরা এটি সমাধান করছে বা সলিউশন করছে, এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, যে রিফ্লেক্টিভ লেভেল বা প্রতিফলনমূলক বা চিন্তনমূলক স্তর সেটি। পরবর্তী প্রশ্ন একটি ম্যাচিং রয়েছে, এই যে রিমেম্বারিং ডেটস, রাইটিং আ পোয়েম, সলভিং আ প্রবলেম, স্টেটিং এক্সাম্পলস, এই টাস্কগুলোর সাথে কোন লেভেলের কগনিশন জড়িত? ক্রিয়েশন, নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন। তারিখ মনে রাখা, কবিতা লেখা, সমস্যা সমাধান, উদাহরণ উপস্থাপন, এর সাথে কোন ধরনের কগনিশন লেভেল জড়িত? রিমেম্বারিং ডেটস বা তারিখ মনে রাখা, এটি কোনটির সাথে হবে? এটি হচ্ছে আমাদের এক ধরনের নলেজ বা জ্ঞান। তাহলে এ টু কোথায় আছে দেখে নিই। এ টু আছে অপশন বি তে। বাকি অপশনগুলো দেখে নিই, আরেকবার চেক করে নিই। যে রাইটিং আ পোয়েম, এটা আমাদের একটা সৃজনশীল দৃষ্টিভঙ্গি বা সৃজনশীলতা, তাহলে এটা হচ্ছে ক্রিয়েশন। নেক্সট সলভিং আ প্রবলেম, প্রবলেম সলভিং, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন পাওয়ার, অ্যাপ্লাইয়ের যে দক্ষতা সেটা। স্টেটিং এক্সাম্পল, উদাহরণ দেওয়ার যে দক্ষতা সেটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। তিনের সাথে যাচ্ছে। তাহলে A2, B1, C4, D3, সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন, এটিও একটি ম্যাচিং রয়েছে। তো অ্যাক্টিভিটির সাথে আমাদের ইন্টারাকশন লেভেল সেটা ম্যাচ করতে হবে। যে এনকারেজমেন্ট, লেকচার, এক্সপ্রেশন অফ পিপলস ওন আইডিয়া, প্রসেস, এদের সাথে কোন ধরনের ইন্টারাকশন লেভেলগুলো জড়িত? এখানে যদি আমরা দেখি সাবস্টিটিউশন হিসাবে পজেস, এই যে ওয়ার্ডটা পজেসের সাথে এর মধ্যে রিলেটেড হচ্ছে সাইলেন্স। তো D1 কোথায় আছে দেখে নিই। D1 আছে অপশন এ, অপশন বি, দুটোতেই। আরো অপশন আমাদের তাহলে চেক করতে হবে। অপশন সিটা দেখে নিই, এক্সপ্রেশন অফ পিপলস ওন আইডিয়াস, মানে নিজের আইডিয়া সেটা প্রকাশ করা, সেটা কি? সেটা হচ্ছে রেসপন্স। এই 4 নম্বরে যেটা রয়েছে রেসপন্স। তাহলে সি ফোর হচ্ছে আছে অপশন এ তে। তাহলে দুটো পেয়ে গেলাম। বাকি দুটো দেখে নিই। অপশন এ এনকারেজমেন্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অবশ্যই। বি লেকচার হচ্ছে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স। তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি অপশন এ, 66, অপশন এ। পরবর্তী প্রশ্ন, which of the following is the main assumption of Galloway's system of observation? Verbal training should be enriched. Verbal communication is a adequate base of teaching learning process. Non-verbal events do not matter much in the classroom. Non-verbal communication
can be more effective during interaction in the classroom? কোনটি হবে? সিস্টেম অফ অবজারভেশনের ক্ষেত্রে গ্যালওয়ের যে দৃষ্টিভঙ্গি সেটা বলতে চাইছি। আমরা এখানে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অবদান পাই। স্ট্যান্ডার্ডের যে ইন্টারাকশন মডেল সেটি রয়েছে, তো গ্যালওয়ে একটু আলাদাভাবে ব্যাখ্যা করেছেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, যে নন ভার্বাল কমিউনিকেশন ক্যান বি মোর এফেক্টিভ ডিউরিং ইন্টারাকশন ইন ক্লাসরুম। তা শ্রেণীকক্ষে যখন আমরা ইন্টারাকশন করব, মিথস্ক্রিয়া করব, সেখানে ভাষাবিহীন যে যোগাযোগ সেটা অধিক সক্রিয় হতে পারে। তো অন্যদিকে ওই যে আমি বলছিলাম যে ফ্ল্যান্ডার্স তার ইন্টারাকশন মডেল, সেখানে তিনি ভার্বাল কমিউনিকেশনকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু এখানে গ্যালওয়ে জানতে চেয়েছে, গ্যালওয়ে কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনকে বেশি গুরুত্ব দিয়েছে। পরবর্তী প্রশ্ন, ইউজিং এক্সাম্পলস অ্যান্ড ডিফারেন্সিয়েটিং বিটুইন কনসেপ্টস রেফার টু দ্য ফলোয়িং লেভেল অফ টিচিং লার্নিং: রিফ্লেক্টিভ লেভেল, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অটোনমাস লেভেল। উদাহরণ ব্যবহার করা, এক্সাম্পল দেওয়া এবং ধারণাগুলোর মধ্যে পার্থক্য করতে পারা, এটি কিসের সাথে যুক্ত? এটি অবশ্যই হয়ে যাবে এখানে অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট তো অবশ্যই, কিন্তু এর পাশাপাশি যে রিফ্লেক্টিভ লেভেল এটিও কিন্তু অ্যান্সারে আসবে। তো এখানে দুটোই হচ্ছে অ্যান্সার হবে, এ অ্যান্ড সি। পরবর্তী প্রশ্ন 69, অ্যাসারশন রিজন রয়েছে। তো প্লেসমেন্ট ইভ্যালুয়েশন রিকোয়ার্স টু মেজার দ্য রাইট এন্ট্রি বিহেভিয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। রিজন হিসেবে বলছে যে দিস ইজ রিকোয়ার্ড ফর ডিসক্রিমিনেশন অ্যামংস ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন সেটা হচ্ছে একজন ব্যক্তির সঠিক প্রবেশ আচরণ পরিমাপ করার জন্য প্রয়োজন, আর কারণ হিসেবে বলছে ব্যক্তিদের মধ্যে পার্থক্য নিরূপণের জন্য এটি প্রয়োজন। কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ। তো অ্যাসারশন হিসেবে যেটি রয়েছে যে প্লেসমেন্ট ইভালুয়েশন রিকোয়ার্স টু মেজার দ্য রাইট এন্ট্রি বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল, এটা তো অবশ্যই ঠিক। এই প্লেসমেন্ট ইভালুয়েশনের মাধ্যমে আমরা কোনো জবে নিযুক্ত হওয়ার সুযোগ পাই, প্লেসমেন্ট পাই, কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাই, তাহলে এন্ট্রি বিহেভিয়ারটা আমাদের ইন্ডিকেট করে, এটা ঠিক আছে অপশন এ। কিন্তু রিজন হিসাবে যে দিস ইজ রিকোয়ার্ড ফর ডিসক্রিমিনেশন অ্যামংস ইন্ডিভিজুয়ালস, একজনের থেকে আরেকজনকে পৃথক করার জন্য এই প্লেসমেন্ট ইভ্যালুয়েশন দরকার, এটা একমাত্র পন্থা নয়। আরও অনেক রকম বিভিন্ন টেস্ট রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা আলাদা করতে পারি। তাহলে এই রিজনটা ভুল রয়েছে, অর্থাৎ অপশন সি যেটা রয়েছে যে এ ইজ কারেক্ট বাট আর ইজ নট কারেক্ট, অর্থাৎ এ ঠিক কিন্তু আর ভুল। পরবর্তী প্রশ্ন, the concept of critical pedagogy originated from the work of the following educationists. এই ক্রিটিক্যাল পেডাগজির ধারণা কে দিয়েছেন? ম্যালকম নলস, আইকে ডেভিস, পাওলো ফ্রেয়ারে, মরিসেল বিগি। এই কোশ্চেনটি কিন্তু বেশ কয়েকবার এসেছে, প্রিভিয়াস ইয়ারের নেটের কোশ্চেনেও আমরা দেখে থাকবো। এটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, যে পাওলো ফ্রেয়ারি। তার লেখা একটি বইয়ের নামই কিন্তু ক্রিটিক্যাল পেডাগজি, তো সেখানে এই ক্রিটিক্যাল পেডাগজি রিলেটেড বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখানে মূল জায়গা হচ্ছে যে যারা সমাজে নিপীড়িত, অপ্রেসড পারসন, তাদেরকে তুলে আনা বা তাদেরকে বলার সুযোগ করে দেওয়া, তাদের যে চিন্তা ভাবনাগুলো তারা যাতে সহজে শেয়ার করতে পারে, সেই জায়গাটা গুরুত্ব দেওয়া। নেক্সট কোশ্চেন, which of the following is not a part of the 9 elements of constructive instructional design? Gain attention, develop learning plan, inform objectives to learners, assess
পারফরমেন্স, অর্থাৎ যে এটি মেনলি গ্যাগনের যে 9 ইভেন্টস ছিল, তো সেখানে সেই 9টা উপাদানের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়, অপশনে দেওয়া যে 4টি রয়েছে তার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, প্রশিক্ষণ পরিকল্পনার উন্নয়ন বা ডেভেলপ লার্নিং প্ল্যান, এটি অন্তর্ভুক্ত নয়। তো এই সূত্রে আমরা একটু 9টি বিষয় কি কি বলেছিলেন একটু দেখে নিই। তো ফার্স্ট ছিল সেখানে গেন অ্যাটেনশন, অর্থাৎ প্রথমে অ্যাটেনশন গেন করা, তারপর ইনফর্ম লার্নার্স অফ দ্য অবজেক্টিভস, যে সমস্ত অবজেক্টিভস রয়েছে সেগুলো সম্পর্কে লার্নারদের অবহিত করা বা জানানো, ইনফর্ম করা। দেন স্টিমুলেট রিকল অফ প্রায়র লার্নিং, আগে যা কিছু শিখেছে সেটা রিকল করতে পারা, এই জন্য তাদেরকে উদ্দীপিত করা, স্টিমুলেট করা, মোটিভেট করা। দেন প্রেজেন্ট কন্টেন্ট নিয়ে আলোচনা করা। 5 নম্বর স্টেপস হচ্ছে প্রোভাইড লার্নিং গাইডেন্স। 6 নম্বর ইলিসিট পারফরমেন্স, যেগুলো দরকার নেই সেগুলোকে আমাদের বাদ দিতে হয়, ইলিসিট করতে হয়। দেন প্রোভাইড ফিডব্যাক 7 নম্বর। 8 নম্বর হচ্ছে অ্যাসেস পারফরমেন্স অ্যাসেস করা বা বিচার বিশ্লেষণ করা হচ্ছে, মেজার করা হচ্ছে। দেন 9 নম্বর লাস্ট হচ্ছে এনহ্যান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার, যেটা শিখলাম আমরা সেটাকে আরো সংরক্ষণ করা ভালো করে এবং সেটা ট্রান্সফার করা, সঞ্চালন করা। এই 9টা স্টেপস বা 9টা বিষয়ের কথা তিনি বলেছিলেন রবার্ট গ্যাকনি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পার্ট অফ দ্য অ্যাসিওর মডেল অফ ইনস্ট্রাকশনাল ডিজাইন? Analyze the content, state objectives, select media and materials, utilize media and materials. কোনটি অ্যাসিওর মডেলের অংশ? তো এখানে কিন্তু সঠিক উত্তর অ্যাকচুয়ালি হয়ে যাবে সবগুলোই, সবগুলোই কিন্তু অ্যাসিওরের মধ্যে রয়েছে। অ্যানালাইজ দ্য, এ ফর অ্যানালাইজ দ্য কন্টেন্ট, এস ফর স্টেট অবজেক্টিভস, এস ফর সিলেক্ট media and materials, U for utilize media and materials, R for review and E for evaluation। এই ক্ষেত্রে কিন্তু 4টি কিন্তু অ্যাসিওরের অন্তর্ভুক্ত, এ বি সি ডি সবগুলোই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, who advocated and popularized the mobile learning? জেরন জে জি, অ্যালান কাই, পল এ কির্সচেনার, চিন চাং সাই চিনচুং সাই, এর মধ্যে কোনটি বা কে মোবাইল লার্নিং এর প্রবক্তা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, অ্যালান কাই, তিনি মোবাইল লার্নিং এর জনক বা জনপ্রিয়তা দান করেন অনেকটাই এটা। নেক্সট, হোয়াট ইজ DAISY, ডাইসি কি? অক্ষম শিশুদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল প্রয়োগ করা, অক্ষম শিশুদের জন্য অনলাইন কোর্স, অক্ষম শিশুদের জন্য উপকরণ তৈরির উদ্দেশ্যে প্রযুক্তিগত মান এবং একটি সর্বজনীন শিখন নকশার প্রচার উদ্দেশ্য পরিকল্পনা। এক্ষেত্রে বাংলাগুলো একটু খটোমটো আছে, তো অগোছালো টাইপের, ইংলিশটা আমরা দেখলে সুবিধা হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি। It is a technical standard for developing material for disabled learners, যে সমস্ত বিশেষভাবে সক্ষম শিশুরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য প্রযুক্তিগত মানসম্পন্ন
এই টেকনোলজিক্যাল বিষয় বা প্রযুক্তি মানসম্পন্ন উপকরণ তৈরি করা। তো এই DAISY এটার ফুল ফর্ম কি? DAISY এটির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল অ্যাক্সেসেবল ইনফরমেশন সিস্টেম। ডিজিটাল অ্যাক্সেসেবল ইনফরমেশন সিস্টেম। এটি মেনলি দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত যে শিশুরা রয়েছে তাদের বা বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ডিজিটাল অডিও বুক টাইপের একটি ম্যাটেরিয়ালস বা উপকরণ, যেটি বিশেষভাবে সক্ষম শিশুদের অনেক হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কি ডাইমেনশন অফ ডিলনি অ্যান্ড ম্যাকলেন্স আইএস সাকসেস মডেল? নিম্নের কোনটি ডিলনি এবং ম্যাকলিনের আইএস সাকসেস মডেলের মূল মাপদণ্ড? স্টুডেন্ট কোয়ালিটি, ইনফরমেশন কোয়ালিটি, টিচার কোয়ালিটি, টেকনিক্যাল কোয়ালিটি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, ইনফরমেশন কোয়ালিটি, তথ্যের গুণমান সম্পর্ক। পরবর্তী প্রশ্ন, এখানে অ্যাসারশন রিজন রয়েছে আইসিটি হ্যাজ ট্রান্সফর্ম দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এক্সামিনেশন। রিজন হিসেবে দিচ্ছে যে ইউজ অফ আইসিটি হ্যাজ লেসন্স দ্য হিউম্যান ইন্টারফিয়ারেন্স ইন দ্য এক্সামিনেশন প্রসেস। অর্থাৎ অ্যাসারশন হিসেবে বলছে যে তথ্য বা যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ব্যবস্থার প্রশাসন ও ব্যবস্থাপনাকে পরিবর্তন করেছে। কারণ হিসাবে দিয়েছে যে পরীক্ষা প্রক্রিয়ায় আইসিটি ব্যবহার মানব হস্তক্ষেপ কমিয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু এ এর ব্যাখ্যা প্রসঙ্গে আর ঠিক নয়, অর্থাৎ ব্যাখ্যাটা ঠিক নয় কারণ হিসাবে, কিন্তু এ আর দুটো সঠিক। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, which of the following is an example of ICT tools used for writing test items? মহড়া, রুবিস্টার, হট পটাটোস, সিমপ। লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য নিম্নের কোন আইসিটি সাধনী ব্যবহারের একটি উদাহরণ, বা কোন আইসিটি আমরা ব্যবহার করতে পারি অ্যাপ্লিকেশন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, যে হট পটাটোস। এটি আমরা ব্যবহার করতে পারি। এটি মেনলি পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো তৈরি করতে সাহায্য করে। তো বাকি অপশনগুলো আমরা দেখে নিই, যে মহড়া, এই মহড়াটা কি? মহড়া হচ্ছে ওপেন সোর্স ই পোর্টফোলিও। এই পোর্টফোলিও বলতে যেখানে শিক্ষার্থীদের সমস্ত তথ্য ইনক্লুড থাকে। তো এর কাজ কি? মহড়ার কাজ হচ্ছে শিক্ষার্থীদের নিজেদের যে সমস্ত কাজ সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সে সম্পর্কে চিন্তা ভাবনা করা এবং উপস্থাপনে সেগুলো উপস্থাপন করতে বা এক্সপ্রেস করতে সাহায্য করা। অন্যদিকে রুবিস্টার, রুবিস্টার হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং এর ক্ষেত্রে শিক্ষকদের যে রুব্রিক তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ মূল্যায়নের মানদণ্ড এখানে ঠিক করতে সাহায্য করে রুবিস্টার। অ্যান্ড পড়ে থাকলো সিমাপ। সিমাপ হচ্ছে যে কনসেপ্ট ম্যাপ তৈরি করার এক ধরনের সফটওয়্যার। সিম্যাপ হচ্ছে কনসেপ্ট ম্যাপ তৈরি করতে সাহায্য করে, সেরকম কনসেপ্ট ম্যাপ তৈরি করা এক ধরনের সফটওয়্যার হচ্ছে সিমাপ। পরবর্তী প্রশ্ন দেখে নিই, যে নিম্নের কোনটি মূল্যায়নের একটি অনলাইন সাধনী বা অনলাইন টুল হিসাবে অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার করা হয়? কোনটি? মাইক্রোসফট টিম, গুগল মিট, গুগল ফর্ম, ওয়েবএক্স।
এখানে আমরা নিশ্চয়ই জানি, আমরা সবাই ইউজও করি, যে গুগল ফর্ম সেটি হচ্ছে এক ধরনের অনলাইন টুল অ্যাসেসমেন্টের জন্য। মেনলি এখানে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের বেসিসে আমরা অ্যান্সার দিই এবং সেইভাবেই ইভালুয়েট করা হয়। নেক্সট কোশ্চেন, এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট, ইভালুয়েট আর স্টেপস অফ হুইচ ইনস্ট্রাকশনাল ডিজাইন। তো এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে, তো কখনো দেয় এটা সিকোয়েন্সিয়াল ভাবে সাজাতে পরপর। এখানে বলেছে কোন ইনস্ট্রাকশনাল ডিজাইনের এই স্টেপসগুলো আমরা দেখতে পাই। এটা সঠিক উত্তর হয়ে যাবে কনস্ট্রাকটিভিস্ট, অর্থাৎ যে সংগঠনমূলক বা গঠনবাদী যে চিন্তা ভাবনা, তার মধ্যে আমরা এই স্টেপসগুলো দেখে থাকি, কনস্ট্রাকটিভ থিঙ্কিং। এখানে এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট, ইভালুয়েট এগুলো হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট ইনস্ট্রাকশনাল ডিজাইনের অন্তর্গত স্টেপস। পরবর্তী প্রশ্ন, যে থিঙ্কার এবং লার্নিং বিহেভিয়ারের মধ্যে ম্যাচ করতে বলেছে ব্রুনার, আসুবেল, পিয়াজে, ভাইগটস্কি। লার্নিং বিহেভিয়ার হিসেবে মিনিংফুল ভার্বাল লার্নিং, কনসেপ্ট অ্যাটেনমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সেন্সরি মোটর স্টেজ। এখানে আমরা কিন্তু একটা অপশন দেখেই খুব সহজেই অ্যান্সার করে নিতে পারবো। এই যে ভাইগটস্কি, ভাইগটস্কি সাথে কোনটা রিলেটেড? জেডপিডি, যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। তাহলে ডি3, ডি3 এখানে কোনটাতে রয়েছে? ডি3 রয়েছে একমাত্র অপশন এ তে। তাহলে আমাদের অপশন এ সঠিক উত্তর রয়েছে। যদি বাকিগুলো আমরা নাও দেখি তাহলে কিন্তু এটা দেখেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো বাকিগুলো কি আছে একবার দেখে নিই। যে অপশন এ তে রয়েছে ব্রুনার, ব্রুনার হচ্ছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট। দেন আসুবেল আমাদের মিনিংফুল ভার্বাল লার্নিং। নেক্সট যদি পিঁয়াজে, পিঁয়াজে হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। প্রত্যেকটা অপশনই সহজ রয়েছে, এখানে সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন, হু কয়েন পোকা ওকে কোয়ালিটি ম্যানেজমেন্ট টেকনিক? তাইসি ওহনো, কোনোসুকি মাতসুশিতা, কারোরু ইসিকাওয়া, শিগেও শিগেও। পোকা ওকে, এটার প্রবর্তক কে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, যে শিগেও সিংগো। শিগেও শিগেও বা শিগেও সিংগো অনেক সময় এই ওয়ার্ডটাও ইউজ করা হয়। তো এই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, পোকা ওকে প্রবর্তক। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যানেজমেন্ট এলিমেন্ট ডিলস উইথ সিলেকশন অফ গোলস and objectives of departments, divisions and centers of HEI, Higher Education Authority of India? Directing, organizing, planning, coordinating. অর্থাৎ বলতে যাচ্ছে যে নিম্নের কোন ব্যবস্থাপনা উপাদানটি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ, শাখা ও কেন্দ্র সমূহের জন্য লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের সঙ্গে সম্পর্কিত? লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের সঙ্গে সম্পর্কিত অবশ্যই আমরা জানি যে প্ল্যানিং করা হয়, পরিকল্পনা বা প্ল্যানিং, এটি জড়িত, অপশন সি। Next question, management of educational organization is primarily a lower and middle level activity, a higher and top level activity, an orderly way of thinking, an orderly way of setting goals? কোনটি হবে? শিক্ষামূলক যে সংস্থা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট অফ এডুকেশনাল অর্গানাইজেশন, প্রাইমারিলি এটা হচ্ছে অপশন এ, যে লোয়ার অ্যান্ড মিডল লেভেল অ্যাক্টিভিটি, অর্থাৎ নিম্ন ও মধ্যবর্তী স্তরের কার্যগুলির মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, সিপিএম অ্যাজ আ টাইম ম্যানেজমেন্ট টেকনিক
use multiple time estimate approach, incorporates statistical analysis, estimates class time and normal time, estimates of optimistic time and pessimistic time. তো এই কোশ্চেনটাও বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, এই টাইম রিলেটেড বিষয় কখনো পার্টের সাথে আসে, কখনো সিপিএম, এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ। তো সময় ব্যবস্থাপনা কৌশল হিসাবে সিপিএম এর বিষয়টা কি বা কোনটা হবে সঠিক উত্তর? সিপিএম as a time management technique estimates crash time and normal time, অর্থাৎ সংকটকালীন সময় এবং স্বাভাবিক সময়ের যে অনুমান, এই দুটো বিষয়ের সাথেই যুক্ত। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, two central concerns in the Blake and Mountain's managerial grid theory of leadership are, যে ব্ল্যাক অ্যান্ড মাউন্টনের যে ম্যানেজারিয়াল গ্রিড মডেল রয়েছে বা ম্যানেজারিয়াল গ্রিড থিওরি, সেখানে দুটো সেন্ট্রাল কনসার্ন বা পয়েন্ট কোন দুটো? প্রোডাকশন অ্যান্ড পিপল, লিডার্স অ্যান্ড ফলোয়ার্স, ওয়ার্কিং এনভায়রনমেন্ট অ্যান্ড এস্টাবলিশ রুলস, ফিনান্স রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট, কোনটা? আমরা দুটো অ্যাক্সিস পেয়েছিলাম, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, দুটো কে ব্যাখ্যা করা হতো। তো ওয়াই অ্যাক্সিসে পিপল ছিল বা রিলেশন, এবং এক্স অ্যাক্সিসে প্রোডাকশন বা ওয়ার্ক রিলেটেড বিষয়গুলো ছিল। তাহলে এখানে দুটো সেন্ট্রাল কনসার্ন কি না, প্রোডাকশন অ্যান্ড পিপল, উৎপাদন এবং ব্যক্তির যে সম্পর্ক রিলেশন সেগুলো। পরবর্তী প্রশ্ন, which one of the following are Redin's less effective managerial style? Autocrat, integrated, executive, missionary, compromiser, deserter, autocrat, dedicated, developer, deserter, compromiser, missionary, related, autocrat, developer. রেডিনের দেয়া যে লেস এফেক্টিভ ম্যানেজারাল স্টাইল, তার মধ্যে কোনগুলো? বিল রেডিন দিয়েছেন এখানে অপশন বি, যে মিশনারি, কম্প্রোমাইজার, ডেসার্টার এবং অটোক্র্যাট, এই চার ধরনের লিডারশিপ স্টাইল বা ম্যানেজারিয়াল স্টাইলের কথা রেডিন বলেছেন। পরবর্তী প্রশ্ন, a core characteristic of transactional leadership is inspirational motivation, intellectual stimulation, contagious enthusiasm, contingent reinforcement। অর্থাৎ লেনদেন ভিত্তিক যে নেতৃত্বদান বা ট্রানজ্যাকশনাল লিডারশিপ যেটাকে বলা হয়, তার সাথে কোনটা রিলেটেড? যেহেতু ট্রানজ্যাকশনাল বলেছে, ট্রানজ্যাকশনাল মানে একটা লেনদেন হচ্ছে, এই ধরনের কনসেপ্ট আমরা কিন্তু পাচ্ছি এই যে কন্টিনজেন্ট রিইনফোর্সমেন্ট, অর্থাৎ যেখানে শর্তাধীন পুরস্কার দেয়া বা যেমন কাজ করবে তেমন পুরস্কার পাবে, এই ধরনের একটা কনসেপ্ট চলে আসছে ট্রানজ্যাকশনাল, যেমন কাজ তেমন বেতন, এরকম। তাহলে কন্টিনজেন্ট রিইনফোর্সমেন্ট এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল লিডারশিপের সাথে রিলেটেড। নেক্সট, one of the purpose of INQAAHE is to develop theory and practice in the assessment, improvement and maintenance of quality in, অর্থাৎ এই ধরনের যে সংস্থা মেনলি কোয়ালিটি মেনটেন করার জন্য এই সংস্থাটা তৈরি করা হয়। তো
QAAHE এর উদ্দেশ্য হচ্ছে গুণগত মানের মূল্যায়ন এবং উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের তত্ত্ব ও অনুশীলন বিকাশ করা। সেটি কোন ক্ষেত্রে? এটি হয়ে যাবে অবশ্যই অপশন ডি, যে টারসিয়ারি এডুকেশন বা উচ্চ শিক্ষা স্তর। তৃতীয় স্তর বলতে এখানে উচ্চ শিক্ষা স্তর। নেক্সট কোশ্চেন অ্যাসারশন হিসাবে দিয়েছে যে অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন শুড ফোকাস ম্যাক্সিমালি অন হাউ টু মিনিমাইজ ইটস উইকনেস। রিজন হিসাবে দিয়েছে এনভায়রনমেন্টাল থ্রেটস টু অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান বি রিডিউসড উইথ গুড ইউজ অফ ইটস ইনক্রিজ স্ট্রেংথ। অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তার দুর্বলতাগুলি কিভাবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায় বা সবচেয়ে কম করা যায় সেই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দান করা দরকার। এটা হচ্ছে বিবৃতি বা অ্যাসারশন হিসেবে দিয়েছে। কারণ হিসাবে বলছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগত যে হুমকি বা পরিবেশগত যে বাধা থ্রেটসগুলো আছে তার বর্ধিত শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সেটাকে কমানো যেতে পারে। এখানে কোনটা হবে? এখানে অবশ্যই দুটোই ঠিক হবে, এ এবং আর উভয়ই সঠিক এবং ব্যাখ্যাও সঠিক রয়েছে। তাহলে অপশন এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ কম্বিনেশন অফ দ্য ফলোয়িং ক্রিয়েটস পার্টলি আ কালচার অফ কোয়ালিটি ইন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। অর্থাৎ যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট তার গুণগত মানের সংস্কৃতি তৈরি করে কোন সংমিশ্রণটি? এখানে মাল্টিপল অপশন রয়েছে, কোনটি হবে? কনজিউমার পার্সোনাল নিডস, কাস্টমার ফোকাস, কনসার্ন অফ এমপ্লয়িজ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এভিডেন্স বেসড ডিসিশন। এর মধ্যে কোনগুলি হবে? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেগুলো দেখা হয় যে কাস্টমার ফোকাস দেখতে হয়, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট দরকার, এভিডেন্স বেসড এবং এভিডেন্স বেসড ডিসিশন, প্রমাণ দরকার কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তাহলে 2, 4 এবং 5, 2, 4, 5 অপশন ডি, 19 অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্য ট্রাইজোমি অফ 21st pairs of chromosomes in human causes the following genetic disorder: phenylketonuria, thalassemia, hemophilia, ডাউন সিনড্রোম। কোনটি? এই 21st পেয়ার অফ ক্রোমোজোমের ক্ষেত্রে 21তম জোড়া যে ক্রোমোজোম ট্রাইজোমির নিম্নে কোন জিনগত ব্যাধির কারণ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যে ডাউন সিনড্রোম যেটা। নেক্সট অ্যাসারশন হিসেবে দিয়েছে APGAR স্কেল মেজার্স দ্য বেসিক প্যারামিটার্স অফ আ নিউবর্ন। রিজন, দ্য মাসল টোন হ্যাজ নো কন্ট্রিবিউশন ইন বেসিক প্যারামিটার অফ আ নিউবর্ন। অর্থাৎ নবজাতকের মৌলিক মাপকাঠি পরিমাপ করে এই স্কেল। কারণ হিসেবে বলছে নবজাতকের মৌলিক মাপকাঠি নির্ধারণে পেশি সংকোচনের কোনো ভূমিকা নেই। এখান থেকে বোঝাই যাচ্ছে যে অপশন এটা ঠিক, কিন্তু অপশন আর যেটা রয়েছে সেটা সত্য ঠিকই, কিন্তু ব্যাখ্যাটা ঠিক নয়। কারণ হিসেবে যে ব্যাখ্যা দিচ্ছে এটা ঠিক নয়, কিন্তু অপশন আরটা এমনিতে ঠিক। তাহলে এ এবং আর উভয় সঠিক, কিন্তু এর ব্যাখ্যা প্রসঙ্গে আরটা সঠিক নয়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্য ইউডিএল ফ্রেম ইজ গিভেন বাই হুইচ অর্গানাইজেশন?
ইউনেস্কো, ইউএনসিআরপিডি, কাস্ট, হু? তো এটি দেয়, ইউডিএল ফ্রেম দেয় এখানে আমাদের অপশন সি, কাস্ট। কাস্ট বলে যে অর্গানাইজেশন সেটি। তো এই কাস্টের ফুল ফর্ম কি? কাস্টের ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর অ্যাপ্লাইড স্পেশাল টেকনোলজি। সেন্টার ফর অ্যাপ্লাইড স্পেশাল টেকনোলজি। তো এই সংস্থা দ্বারা যে ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, ইউডিএল এর ফুল ফর্ম ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। তো এই কাস্ট দ্বারা ইউডিএল ফ্রেম তৈরি করা হয় এবং এই কাস্ট এর কাজ কি? এই কাস্ট বা এই সংস্থাটা এটা একটা নন প্রফিট এডুকেশনাল রিসার্চ সেন্টার বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নন প্রফিট এডুকেশনাল রিসার্চ সেন্টার বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কাস্ট, সেটি ইউডিএল ফ্রেমটি তৈরি করে বা ইউডিএল ফ্রেম দেয়, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। পরবর্তী প্রশ্ন, দ্য চ্যাপ্টার্স অফ লাইট ক্যান বি রিপ্লেসড ইন দ্য কারিকুলাম অফ visually impaired children. It comes under which principle of curriculum construction? Deletion, duplication, improvisation, selection. কোনটির সাথে রিলেটেড? দৃষ্টি প্রতিবন্ধী যে শিশুরা রয়েছে তাদের পাঠ্যক্রমে আলো সম্পর্কিত অধ্যায় পরিবর্তন করা যেতে পারে। এটি পাঠ্যক্রম নির্মাণের কোন নীতির অন্তর্ভুক্ত? এটা অবশ্যই হয়ে যাবে যে অপসারণ বা ডিলিটেশন। হ্যাঁ, যেহেতু এরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বা শিশুরা দেখতে পায় না, সেই জন্য যে আলোর যে বিষয়টা সেটা অপসারণ করা যেতে পারে, তাহলে সেটা হচ্ছে অপসারণ বা ডিলিটেশন। 95 এর কোশ্চেনে কি রয়েছে? হোয়াই দ্য অ্যাচিভমেন্ট অফ গোল ইজ ক্রিটিক্যাল অ্যাজ পার ইউডিএল গাইডলাইন্স? ইউডিএল এর যে নির্দেশিকা বা গাইডলাইন সেটি অনুযায়ী লক্ষ্য অর্জন কেন গুরুত্বপূর্ণ? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি। ইট এনাবলস পার্সোনালাইজেশন অফ দ্য মিনস, অর্থাৎ এটি যে উপায়গুলি রয়েছে সেখানে ব্যক্তিগতকরণের যে সম্ভাব্যতা সেটিকে তুলে ধরে, যে পার্সোনালাইজেশন প্রত্যেকটা ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। পরবর্তী প্রশ্ন 96, আইডেন্টিফাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার্স টু ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন ক্ষেত্রে যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার্স হিসাবে চোখে পড়ে সেগুলো কি কি? lack of monitoring by authorities, encouraging the teachers for in-service learning, encouraging parents to collect stipends or scholarship directly from the school, keeping silence over child abuse, organizing periodic meetings of parents-teacher association. যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার্স এখানে হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ 1, 3 এবং 4। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার্স হিসাবে এখানে ল্যাক অফ মনিটরিং বাই অথরিটিস এটা একটা ব্যারিয়ার্স, এনকারেজিং পেরেন্টস টু কালেক্ট স্টাইপেন্ডস, স্কলারশিপ, এগুলো এগুলো একটা ব্যারিয়ার্সের মধ্যে পড়ছে, এবং কিপিং সাইলেন্স ওভার চাইল্ড অ্যাবিউস, শিশুদের নির্যাতনের বিষয়ে নীরবতা অবলম্বন করা। অপশন সি সঠিক উত্তর। তো এই ধরনের যে যদি যে কোনো ক্ষেত্রে যে ব্যারিয়ার্স হিসাবে কোশ্চেন যদি আসে সেখানে মাল্টিপল অপশন থাকলে অবশ্যই আমাদের নেগেটিভ জায়গাগুলো খুঁজে দেখতে হবে, তাহলে কিন্তু সেগুলোই ব্যারিয়ার্সের মধ্যে আসে। দেন নেক্সট কোশ্চেন 97,
asphyxia is associated with spina bifida, autism, leprosy, cerebral palsy কিসের সাথে জড়িত? এই কোশ্চেনটিও কিন্তু বারবার রিপিট হয়। অ্যাসফিক্সিয়া ঠিক কিসের সাথে জড়িত? স্পিনা বাইফিডা, অটিজম, লেপ্রোসি, সেরিব্রাল পলসি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, যে সেরিব্রাল পলসি তার সাথে জড়িত এই অ্যাসফিক্সিয়া। পরবর্তী প্রশ্ন, which of the following behavior is an identifier of a child with learning disability? তো শিখন অক্ষমতাযুক্ত শিশুকে নির্দিষ্ট করে কোন আচরণটি? রাইটিং বি অ্যাজ ডি, ওয়াজ অ্যাজ স, টু অ্যাজ ওয়ান টু, এটি নাকি লো অ্যাটেনশন স্প্যান অ্যান্ড হাই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, অ্যাবিউসিভ বিহেভিয়ার, ফ্র্যাগমেন্ট মুড সুইংস, কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এই যে বি কে ডি হিসাবে লেখে বা ওয়াজকে স হিসাবে লেখে, দুইকে বারও লিখছে, এ ধরনের বিষয়টা কিন্তু শিখন অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটি। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাসিস্টিভ টেকনোলজি সুইপস্টিক্স ফর অ্যাসিস্টিং পিপল উইথ নিউমারেটর ডিসঅর্ডার্স ইজ আ ভার্চুয়াল অ্যাডাপটিভ অফ কিবোর্ড, মাউস, পেন, জয়স্টিক্স। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাউস। এই মাউসের মাধ্যমে কিন্তু যারা এই স্নায়ু সংক্রান্ত যে সমস্ত প্রবলেম রয়েছে সুইপটিক্স এর জন্য এটা অনেকটা সাহায্য করে মাউস। পরবর্তী প্রশ্ন এবং আমাদের লাস্ট কোশ্চেন, মেন স্ট্রিমিং অ্যান্ড ইনক্লুশন আর দ্য পার্টস অফ দ্য ফলোয়িং ইন্টিগ্রেশন: ফিজিক্যাল ইন্টিগ্রেশন, সোশ্যাল ইন্টিগ্রেশন, প্যাডাগজিক্যাল ইন্টিগ্রেশন, ইমোশনাল ইন্টিগ্রেশন। অর্থাৎ মূল স্রোতে, সমাজের মূল স্রোতে সংযুক্তি বা অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে নিম্নের যেগুলি সমন্বয়ের অংশ সেটি কোনটি? এটিও কিন্তু কোশ্চেনটি একটু ভুল আছে এই কারণেই যে সবগুলোই কিন্তু অ্যান্সার হবে। এখানে অপশন এ, বি, সি, ডি চারটেই অ্যান্সার। মাল্টিপল অপশন দেওয়া উচিত ছিল। এরকম দুটো কোশ্চেন আমরা পেলাম, তো এরকম কোশ্চেন হওয়া উচিত নয়। তো যদিও এগুলো সবাই নাম্বার পাবে এই ধরনের কোশ্চেনগুলোতে, তো এখানে আমরা কি পাচ্ছি না, মেন স্ট্রিমিং এবং ইনক্লুশনের জন্য যেগুলো অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে যে ফিজিক্যাল ইন্টিগ্রেশন, সোশ্যাল ইন্টিগ্রেশন, প্যাডাগজিক্যাল ইন্টিগ্রেশন এবং ইমোশনাল ইন্টিগ্রেশন, এই চারটেই হবে অ্যান্সার। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।